করতে চাই, মঞ্জুর চৌধুরী আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তার সেই ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি। লিখছেন মঞ্জুর চৌধুরী, আমাদের বাসায় থাকতেন। আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন। আমরা প্রথমে দেখতাম মহিলার বাসায় প্রচুর মানুষ লাইন দিয়ে দেখা করতে আসতো। ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো। পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর, তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। আমরা 3 ভাই বোন এতে দারুণ রোমাঞ্চিত হই। আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছে। দারুণ। মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে তার জিনেরাই বলেছিল। জিন সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠত। মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন। আমরা মাস শেষে সময় মতো ভাড়া পেতে লাগলাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি। মহিলা পীর বলেই পিরানি নাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি। মহিলা পীর বলেই পিরানি নাম, এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হলো। আমরাও তাকে ডাকতাম পিরানি খালা। সবই ভালো মতো চলছিল, শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি। পিরানির নিজের 3 ছেলে, তার স্বামী, তার দেবর এক বাড়িতে থাকার কথা আমরা দেখলাম। এছাড়াও ওদের সাথে যুক্ত হলো তাদের ভাগ্নি পরিবার। তার বোনের পক্ষ থেকে 3 বোনঝি এবং 2 বোনপো। এত মানুষের থাকা খাওয়া গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগলো। আগে 1 ট্যাঙ্কি পানিতে আমাদের 3 ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত। ওরা আসার পর দৈনিক 3 বার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়ত। বাবা অনেক নোটিশ পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের যাওয়ার পরে। নতুন ভাড়াটে আসলো বাসায়, স্বামী, স্ত্রী এবং ছোট 2 মেয়ের ফুটফুটে সংসার। আমরাও খুশি, পানির খরচ কমে গেছে অনেক। 1 ট্যাঙ্কিতেই চলে যাচ্ছে যায় 3 ফ্ল্যাটের সবার। মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। এই সময়টুকু মহিলা তার 2 শিশুকন্যা সহ বাসায় থাকেন। এক রাতে মহিলা 2 মেয়ে সহ টিভি দেখছিলেন। এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন, ফাতেমার মা, দরজা খোলো। তিনি অবাক হলেন, তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না। একই সাথে তিনি অনেক খুশিও হলেন। তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাকও হলেন। তিনি আরেকটু এগিয়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না, অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক। তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন, কিন্তু কেউ কোনো জবাব দিল না। এইবার তিনি ভয় পেলেন, ছুটে এসে দরজা লাগিয়ে 2 মেয়েকে জড়িয়ে ধরলেন, এবং ঠিক তখনই আবারও দরজায় টোকা। এখন তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো। সেই সাথে একই ডাক, একই কণ্ঠস্বর, একই সময় দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে দাপিয়ে বেড়াচ্ছে। ফাতেমার মা জোরে জোরে সূরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁপতে লাগলো। দরজায় তখনও ধূপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক, ফাতেমার মা, দরজা খোলো, ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় লক্ষ্য করলেন যে এখন আর দরজায় বা ছাদে আওয়াজ হচ্ছে না, তবে দরজায় সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন। এখন দরজার বাইরে তার স্বামী। স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে, কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন। স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা পিরানিকে খবর দিলেন। মা জানেন এটা কেন হয়েছে, কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিল তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে চাঁদা চাইতে। তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি, খারাপ ব্যবহারও করেননি। পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা ষণ্ডা এসে তার পা ধরে মাফ চাচ্ছে। তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন, ঘরের আসবাবপত্র সব নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। পিরানিরা যেতে চায়নি, আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে
মার কাছে ক্ষমা চান। তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে, এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারো ক্ষতি করতো না, শুধু ভয় দেখানোতেই তারা নিজেদের সীমা। আরো কিছু ঘটনা আছে আমার কাছে এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন। যাই হোক, এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগলো। আমরা আরেকটা ঘটনায় যাব এবং এটা একটা অনেক দূরের ঘটনা, যার পক্ষে কোনোভাবে আসা সম্ভব না। তিনি এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন। সেই ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার কাছে আসলে দুটা পরপর ভালো ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। আচ্ছা, এই ঘটনাটা লিখছেন যিনি, তার নাম শাওন এবং তিনি বলছেন, আই এম শাওন ফ্রম সল্ট লেক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এবং তিনি বলছেন যে আই এম বিগ ফ্যান অফ ভূত এফএম। এখানে ভূত এফএম আসে না, সো নেট থেকে ডাউনলোড করে শুনি, বিশেষ করে রাতে শোয়ার সময়। আমার খুব ভালো লাগে এই রকম একটা কোনো রিয়েলিটি শো এবং রেডিও এখানে সেটা হয় না। আর আমার অ্যাকচুয়াল বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে, যদিও আমি কখনো বাংলাদেশ যাইনি। আমার একটা আমার একটা স্টোরি আছে বলার মতো এবং এটা এখানে বলছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, ভালো লাগলে শোনাতে পারেন এবং কখনো বাংলাদেশে এলে নিশ্চয়ই আসার চেষ্টা করব স্টুডিওতে। আমি যে ঘটনাটি বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, তবে জানি না এটা অলৌকিক বা প্যারানরমাল বা ভৌতিক কিছু কিনা। আমি বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার। আমি আমার ইঞ্জিনিয়ারিং পড়ি ব্যাঙ্গালোর, সাউথ ইন্ডিয়া থেকে, এবং আমি হোস্টেলে থাকতাম। আমি একমাত্র বাঙালি ছিলাম হোস্টেলে। আমার বেশিরভাগ ফ্রেন্ড ছিল সাউথ ইন্ডিয়ান, যারা বাংলার বও বোঝে না। একবার ইচ্ছে হলো আমরা প্ল্যান চেট করব, and one of my friend, his name was সুরাজ ডি প্রসাদ, এবং তিনি বলছেন যে তিনি সমস্ত রুলস জানতেন এবং কিভাবে প্ল্যান চেট করা হয় এটা তিনি জানতেন। সো এবং খানিকক্ষণ পর হি সেড যে স্পিরিট এসে গেছে, ইফ ইউ ওয়ান্ট আস্ক এনিথিং, হোয়াটএভার ইউ ওয়ান্ট ইউ ক্যান আস্ক। আমরা এখানে আমরা একে একে জিজ্ঞেস করা শুরু করলাম। আমি প্রথমে কিছু জিজ্ঞেস করিনি এবং I asked Suraj that shall I ask any question in Bengali? He said yes you can. অর্থাৎ তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কি বাংলায় কিছু জিজ্ঞেস করতে পারি কিনা। তখন সুরাজ যেটা উত্তর দিয়েছিল যে হ্যাঁ তুমি জিজ্ঞেস করতে পারো। এবং আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি। এটা একটা বোর্ড ছিল, সেখান থেকে নেমটা পেলাম এবং সেই নামটা জানালো দীপ্তি। আমি আবার কোশ্চেন করলাম কি করে মারা গেলে। বোর্ডে অ্যান্সার এলো অ্যাক্সিডেন্ট। আমি দেন ইচ্ছে করে ওকে আমার বোনের মোবাইল নাম্বার জিজ্ঞেস করলাম, অ্যান্ড সব থেকে অবাক হয়েছিলাম এখানেই। আমার বোনের নাম্বার আমার মনে থাকতো, আমি কখনো মোবাইলে সেভ করিনি। আমার কোনো ফ্রেন্ডও আমার এই বোনের ব্যাপারে জানতো না, বিকজ আমার দূরের রিলেটিভ ছিল। বাট আমি যে নাম্বারটা বোর্ডে পেয়েছিলাম দ্যাট ওয়াজ হার নাম্বার। এবং সেদিন আমি সত্যি খুব ভয় পাই। আমি কখনো ভূত বা প্যারানরমাল কোনো কিছু চোখের সামনে দেখিনি এবং অনেকের কাছে অনেক গল্প শুনেছি, বাট আমার লাইফে এই অভিজ্ঞতাটা আমি নিজে ফেস করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। শাওন তার ঠিকানা দিয়েছেন সল্ট লেক, কলকাতা, আর তিনি হচ্ছেন একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছেন। এন্ড দ্যাটস অল। বাট আমার কাছে খুব আশ্চর্য লাগলো যাদের হচ্ছে প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে অনেক বেশি আগ্রহ রয়েছে এবং যারা এই সমস্ত ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করেন, অনেক সময় কিন্তু এটা হয়ে যেতে পারে, আপনি কিন্তু সাকসেসফুল হয়ে যেতে পারেন। তখন যদি সেই ধাক্কাটা না সামলাতে পারেন তাহলে অবশ্যই এই ধরনের কোনো কিছুতে মানে উৎসাহ থাকলেও আপনার ঝাঁপিয়ে পড়ার কোনো কারণ নেই। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের কাছে ঘটনা শুনবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি কিট্টুর কমেন্টস ফ্রম রেড নর্দার্ন বিবিএ পড়তেছি। ওকে, আপনার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কোথায় ঘটেছে? এটা ঘটেছে ভাইয়া এয়ারপোর্ট রোডে। ওকে, MES বাস স্ট্যান্ডের সামনে। আচ্ছা, এয়ারপোর্ট রোডে তো আমরা অনেক ফেমাস বিভিন্ন ঘটনা ঘটার জন্য। তো আপনার সাথে কি ঘটেছিল সেটা আগে শুনি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে 2007 অক্টোবর মাস। আমার একটা নাচের প্রোগ্রাম থাকে কোন একটা জায়গায়, নাম বলি। তো আপনি একটা কোরিওগ্রাফার, রাইট? আমি একটা ডান্স কোরিওগ্রাফার, তো ডান্স পারফর্মও করি। তো সেদিন ডান্স পারফর্ম করতে করতে অনেক রাত হয়ে গেছিল। তো আমাকে গাড়িতে করে নিয়ে আসার জন্য
ইয়া ছিল। মানে কোন একটা অনুষ্ঠান শেষে আপনাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছিল। তো আমি আসতেছিলাম, তো আমি যেহেতু বাসা ফার্ম গেট আমার সাথে কেউ ছিল না, তো আমি আর ড্রাইভার ছিলাম। তো ঘুম আসে যায়, তো একটু চলে যাওয়ার পরে তো গাড়িটা তো স্লো হয়ে যায়। তো ড্রাইভার আমাকে একটু জায়গায় বলতেছে যে ভাইয়া দেখেন সামনে এটা কি। তো আমি এমনি গ্লাস পরি, মানে চশমা পরি, দূরে জিনিস ঝাপসা দেখি। তো এমনি ঘুম ঘুম চোখ দিয়ে দূরে জিনিস দেখতেছি যে 10 থেকে 12 বছর বয়সী একটা মেয়ে, সে রাস্তার এই পাশ থেকে ও পাশে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। তো আমি তো দেখে অবাক হয়ে যাই এবং ড্রাইভারকে বলি যে মেয়েটা কি মাথা খারাপ নাকি, ও রাস্তায় এরকম দৌড়াচ্ছে, এটা কি পসিবল নাকি? তো এখন আমরা দুজন মিলে দেখতেছি, কিন্তু কেউ কিছু বলার ভাষা পাচ্ছি না যে কি বলবো আসলে। তো দেন কিছুক্ষণ পরে দেখলাম যে মেয়েটা ডিভাইডার ক্রস করে রাস্তার ওই পাশে চলে যাচ্ছে, আবার একই গতিতে আবার ফিরে আসতেছে। আচ্ছা, তখন আমি মানে একটু ভয় পাই যে সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব ওই ডিভাইডারটা ক্রস করা এত ফ্লুয়েন্টলি? অবশ্যই সম্ভব না। দেন আমরা খুব ভয় পেয়ে যাই এবং মেয়েটার দৌড়াদৌড়ি দেখে খুব মানে ভয় পেয়ে যাই আমরা। তো দেন আমি ড্রাইভারকে বলি যে ভাইয়া আপনি যা সূরা পারেন আপনি বলেন, আর আমি যে প্রার্থনা পারি আমি বলি। এখন ওই সময়টায় রাসেল ভাই আমার কোনো প্রার্থনা মনে আসতেছিল না যে আমি কি বলবো। স্বাভাবিক, সামনের ব্যাপারটা মানে আপনি বলছেন যেটা রাস্তার এই পাশ থেকে ও পাশে, দ্যাট মিন্স একটা উঁচু ডিভাইডার আছে, সেই ডিভাইডারটাকে অতিক্রম করে একটা বাচ্চা মেয়ে সে এই পাশ থেকে ও পাশে যাচ্ছে। ওই তো একই লেভেলে এবং সে টুইনলি ভাসতেছে মনে হচ্ছে। আচ্ছা, মানে উড়ে উড়ে গেলে যেরকম হয়, কোনো বাধা বিঘ্ন না পেরিয়ে যেমন চলে যায় এক পাশ থেকে আরেক পাশে, ওরকম ভাবে যাচ্ছে। আচ্ছা, এবং মেয়েটা দেখলাম স্মোকি টাইপের অ্যাশ কালারের ফ্রক ছিল মনে আছে, আর চুলগুলা ছাড়া ছিল। আচ্ছা, খুব মানে বিদঘুটে টাইপের একটা চেহারা আর কি। আচ্ছা, তো দেন ওই প্রার্থনা করার পরে এখন ওই ড্রাইভার ভাইও সূরা টুরা পড়লো, পরে আমাকে ফুটু দিল, নিজের গায়েও দিল। তো সে আবার আমাকে বললো যে ভাই ভয় পান না, আমাদের গাড়িতে সূরা লেখা আছে, তো কোনো কিছু আমাদের টাচ করতে পারবে না। তো আমরা এরকম চোখ বন্ধ করে বসেছিলাম প্রায় 5-6 মিনিট, আল্লাহর নাম স্মরণ করতেছি বা গডের নাম স্মরণ করতেছি আমরা দুজনে মিলে। তো একটু পরে চোখ খুলে দেখি নাই, জিনিসটা রোডে নাই, ওইটা গায়েব হয়ে গেছে। দেন আমি বললাম যে ভাই আমাকে তাহলে নিয়ে চলেন, আমার পরীক্ষা আছে, আমার যেতে হবে বাসায়। তো ড্রাইভার পরে আমাকে বাসায় পৌঁছে দিতে বললো যে আসলে আমি এতদিন শুনছি এই ঘটনাটা কথা, কিন্তু কখনো দেখি নাই, বাট আজকে দেখলাম। যে আমাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কি শুনছেন, আমি তো কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই, তো কি শুনছেন বলেন আমাকে। তো ড্রাইভারটা বললো যে আজ থেকে প্রায় মানে ওই সময়টা থেকে 2007 থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে ওই মেয়েটা তো মারা যাওয়ার পরে তার দাফন কাফন নাকি সেরকম ভাবে করা হয় না। আচ্ছা, তো এই জন্য নাকি তার অতৃপ্ত আত্মাটা সবসময় ওই রোডে দেখা যায় এবং অনেক অ্যাক্সিডেন্টও হয় ওই মেয়েটাকে দেখার পরে বা মেয়েটাকে বাঁচানোর জন্য। সবাই মনে করে মেয়েটা মানুষ, হ্যাঁ, আচ্ছা, মানে ওকে বাঁচানোর জন্য ওকে বাঁচাতে গিয়ে নিজের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, ওকে, সো এই ছিল কাহিনী। এবং আপনার এই কাহিনীটা উত্তরায় খুব কাছাকাছি, বনানী থেকে এয়ারপোর্টের মাঝামাঝি কোনো এক জায়গায় ঘটনাটা ঘটেছিল, রাইট? ওকে, ওকে, সো যারা এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন তারা সাবধানে চালাবেন। বরং আমাদের গেস্টের কাছে ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যে প্রথম যে ঘটনা শেয়ার করেছিলেন সেই গেস্ট, এবং তার কাছে আমি চলে যাব এবং তার নেক্সট আরেকটা ঘটনা আছে যেটা খুব ভয়ঙ্কর, একটু কাছে এগিয়ে আসতে হবে মাইক্রোফোনের কাছাকাছি। আপনার নেক্সট ঘটনাটা আপনি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে আবারও। সেই ঘটনা, সেই বাসায় আমার মানে ওই বাসাটাই ছিল একটা হন্টেড। আপনি যে জায়গার ঘটনা বলছিলেন সেটা দেশের? আচ্ছা, তখন লন্ডনে ছিল। আচ্ছা, লন্ডনের শেষ প্রান্তে আর কি। আচ্ছা, তো এইটা ছিল আর কি আমার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা, একবার মানে একটা পার্টিতে গিয়েছিলাম, ক্যাজুয়াল একটা পার্টিতে আমরা মানে 7 জন একসাথে গিয়েছি, লাইক উইকেন্ড আমরা এনজয় করবো। পার্টিতে গিয়ে লাইক কথা কাটাকাটি হচ্ছিল। এখন এক পর্যায়ে একজনের সাথে একজন একটু ঝগড়া লেগে যায়। একটা কথা বলে রাখি এখানে, যে দেশের বাইরে মানে যখন বাবা মার থেকে অনেক দূরে থাকে একটা ছেলে, যখন অনেক দূরে থাকে, ফ্রেন্ডরা তো স্ল্যাং ইউজ করেই একসাথে বসলে। This track was downloaded from FusionBD.com.
বাবা মা নিয়ে স্ল্যাং স্পেশালি ইংল্যান্ডে কেউ মানে এটা সহ্য করে না আর কি। তো সেখানে মানে স্ল্যাং ইউজ করেছিল। তো আমার ফ্রেন্ড বলেছে যে তুমি স্ল্যাং ইউজ করো না, ইউজ করেছিল। তো আমার ফ্রেন্ড বলেছে যে তুমি স্ল্যাং ইউজ করো না, আমার এটা ভালো লাগে না। তারপরেও একটু রাগানোর জন্য আরো 2-4টা স্ল্যাং ইউজ করেছে। তো এট দ্য এন্ড অফ টাইম মানে ঝগড়া মানে হাতাহাতিতে চলে যাচ্ছিল। বড় ভাইরা ছিল, সে পার্টিতে ছিল, বড় ভাইদের মানে সলভ করে দিয়েছে। এখন সকাল হয়েছে, সকালবেলা আমাদের কারোই মানে কোনো কাজ ছিল না অথবা কোনো ক্লাসও ছিল না, টোটালি উইকেন্ড। তা এখন আমরা মানে 5 জন একসাথে বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো বাসায় শুধুমাত্র সেই জন ছিল যে মানে স্ল্যাং খেয়েছিল আর কি, আচ্ছা, মানে যে ভিকটিম। তো সে ছাড়া বাসায় কেউ ছিল না। এছাড়া আমরা বাসার যারা মেম্বার ছিলাম আমরা সবাই বাইরে ছিলাম। আমার সাথেই আমার ওই ফ্রেন্ড ছিল, তারপরে আরো 2 জন ছিল, আমরা সব মিলে 5 জন সারাদিন বাইরে ছিলাম। আচ্ছা, বিকেল বেলা বাসায় আসি, যখন কোনো কিছুই গোছানো না, সবকিছুই অগোছানো। লাইক কম্পিউটার আপনার মনিটর উল্টো হয়ে পড়ে আছে, ল্যাপটপ উল্টো হয়ে পড়ে আছে, আপনার কি বলে ডাইনিং টেবিল সেটা উল্টানো, কোনো কিছু ভাঙা না, জাস্ট মনে হচ্ছে যে 2-3 ঘন্টা মনে হয় ধস্তাধস্তি সামথিং কিছু একটা হয়েছে, কোনো কিছুই গোছানো না, কাগজ উল্টানো, সবকিছু উল্টানো। ইভেন বেডশিট বেডে নেই, বালিশ সেটাও সেখানে নেই, বিছানায় নেই, মাটিতে পড়া, ফ্লোরে পড়া। তো সব ঘর খালি, শুধুমাত্র আমার ওই ফ্রেন্ড রাতের বেলা যে ভিকটিম ছিল, আই মিন যে এক্সাইটেড হয়ে গেছিল, তো সে তার ঘরে গিয়ে দেখি যে তার ঘরে সে বসা, ব্লিডিং হচ্ছে, মানে তাকে কেউ হিট করেছে। গিয়ে জিজ্ঞেস করলাম, মামা কি হয়েছে, মামা কি হয়েছে, তোমার কি সমস্যা কি? তো সে কিছুই বলছে না। মামা জানো জনি না দুপুরবেলা আসছে, আইসা আমারে বলতেছে তুই না আমার মারে গালি দিবি, আমার বাবার গালি দিবি, এবার দে। মানে যে খুব ভয়ানক একটা চেহারা, চোখগুলি বড় বড়, চোখ লাল, এমন একটা অবস্থা। তা আমি তাকে বললাম যে মামা এটা তো রাতের বেলায় শেষ হয়ে গেছে, এখন তুমি, আমি সরি, রাতের বেলা তো তোমার কাছে সরি বলছি। আমাদের বড় ভাই ছিল জিতু ভাই, তো এছাড়া আরো অনেক বড় ভাই ছিল, তো বড় ভাইরা তো সবাই মিটিয়ে দিয়েছে, মামা থাক বাদ দাও। তো সে বলছে যে না তোমার গালি দিতে হবে, নাহলে আমি তোমার হিট করবো, আমি তোমার মারবো। তো বলতেছে দেখ বাদ দে বাদ দে, বলতে বলতে শুধু একটা চড় মেরেছে তাকে। আচ্ছা, এই চড়েই তার মানে গালের এক সাইড, লাইক খুঁট দিয়ে যদি মানে কাউকে হিট করা হয়, ছিঁড়ে দেওয়া হয়, তখন যেই অবস্থা হয় ঠিক সেইভাবে তার পুরো গালটা ছিঁড়ে গেছে আর কি, প্লাস ব্লিডিং হচ্ছে। ব্লিডিংটা আমার হাতেও লেগেছে, আমি যখন তাকে চেক করতে গিয়েছি যে আসলে কি ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা আমার হাতেও লেগেছে, আমি যখন তাকে চেক করতে গিয়েছি যে আসলে কি অবস্থা। তার বিছানায় ছিল, তার বালিশে ছিল, ইভেন তার আপনার টি শার্ট, তার জার্সির কোনো জায়গা বাদ ছিল না আর কি, মোটামুটি একটা অংশ পুরো ব্লিডিং। আর এখন মানে আমি একটু পার্সোনালি ভয় পেয়ে গেছি যে সে তো আমার সাথে, প্লাস আমার সাথে আরো 2 জন ছিল। আমি আমার ওই 2 বন্ধুকে জিজ্ঞেস করতেছি এটা কিভাবে সম্ভব, দেখো তো। সে বলতেছে তারে মারা হয়েছে, বাট যে মারছে সে তো আমার সাথে, সারাদিন আমার সাথে। তা বলতেছে যে এখন এগুলি চিন্তা করো না, এখন ওরে ঠিক করো, বিকজ ও তো আমাদের ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড। তো সে তো তার এখান থেকে ব্লিডিং যেতে হচ্ছে, অ্যাম্বুলেন্স কল করতে হবে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পুলিশ ফোন করছো, কারণ বিকজ পুলিশ ফোন করলে, পুলিশ যদি কল করে, পুলিশ যদি আসে, তাহলে এটা একটা প্রবলেম হয়ে যাবে। আমাদের যেহেতু ঘরের ব্যাপার, আমরা ঘরেই সলভ করবো, তো সে যেহেতু ঘরের ব্যাপার আমরা ঘরেই সলভ করবো। তো সে বলছে আমি পুলিশ কি কল করবো, অ্যাম্বুলেন্স কি কল করবো, তুমি দেখো ঘরের কি অবস্থা। সে যখন আসছে যাওয়ার সময় সে ঘরে এরকম নোংরা করে দিয়ে গেছে। আমি তো পুরো অবাক হয়ে বসে আছি যে বাসায় কেউ আসবে তারপরে ইয়া করবো। তো সে বলছে এই কথা বলার পরে তা আমি চিন্তা করলাম যে অ্যাম্বুলেন্স কল করি। আমি অ্যাম্বুলেন্স কল করলাম। ইংল্যান্ডে আবার একটা প্লাস পয়েন্ট যে উইদিন 2 মিনিটস, মানে নট মোর দেন 2 মিনিটস, আপনার অ্যাম্বুলেন্স, পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড, আই মিন ট্রিপল লাইনে যখন আপনি কল করবেন 2 মিনিটের মাঝেই সব চলে আসবে। তো অ্যাম্বুলেন্স যখন মানে আবাসিক এরিয়ার গলির মধ্যে ঢুকছে, তো আমি শুনতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স এসেছে। আমি বলছে তুমি বসো, অ্যাম্বুলেন্স আসছে, কিছু কটন নাও।
তুমি একটু ব্লিডিং হচ্ছে, এগুলো একটু ক্লিন করো। তো আমাদের আরেক ফ্রেন্ড স্যামস বাইরে ছিল, স্যামসকে আমি বললাম যে তুমি একটু ভিতরে যাও, সে রুমে তো একা। আমি জাস্ট আর ইন দ্য মিন টাইম স্যামস রুমে ঢুকে স্যামস মানে চিৎকার করে উঠছে, ফুয়াদ কই তুমি, আসো। আমি বললাম কিভাবে, কি হয়েছে? আমি তো অ্যাম্বুলেন্সে যেতে, বলে আইসা দেখো। ঘরের মধ্যে ঢুকলাম, এই যে মানে এইটাও চিন্তা করলে আমার ভয় লাগে। ঘরের মধ্যে ঢুকার পরে দেখি যে আমার যে ফ্রেন্ড মানে যার ব্লিডিং হচ্ছিল সে অজ্ঞান হয়ে আছে, তার ঘর পরিষ্কার। জাস্ট আমি 4 সেকেন্ড বিফোর আমি দেখেছিলাম যে ঘরে নোংরা, অগোছালো। দেখি যে ঘর ক্লিন, সে মানে অজ্ঞান। ইভেন একটু আগে আপনাকে বলেছিলাম মনে হয় যে আমার হাতে ব্লাড লেগেছিল, আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে কোনো ব্লাড নেই, ওর মুখে কোনো ব্লাড নেই, কোথাও কোনো ব্লাড নেই। ইভেন ওই যে ছিঁড়াটা ছিল সেই ছিঁড়াটাও নেই। এই মানে এই জিনিসটা আমার নিজের চোখে দেখা, আপনার নিজের চোখে একদম। ইভেন আমার হাতে ইয়া করা, আমি পুরা। পরে অ্যাম্বুলেন্স যখন আসলো, অ্যাম্বুলেন্সের সাথে একটা ইমার্জেন্সি লোক কোথায়, কার জন্য আসছে, সে কোথায়? তো বলছে যে এরকম সামথিং লাইক হ্যালুসিনেশন। ফার্স্টে বলেছিলাম যে লাইক প্যারানরমাল সামথিং লাইক দ্যাট। তো বলছে যে প্যারানরমাল হ্যালুসিনেশন, সো হোয়াট আই ডু, তোমার রোগী কোথায়? তো এখন তাকে যে জবাব দেওয়ার মতন কিছু নেই আমার কাছে, বিকজ আমরা সবাই অবাক। আমরা 4 জন বাসায়, আর সে সহ একজন, সে তো অজ্ঞান হয়ে গেছে। আমরা 4 জন তো পুরো অবাক। এখন যে ডাক্তার, সে আরো ওয়ার্নিং করে গেছে যে নেক্সট টাইম যদি তোমরা এরকম মানে 999 ফোন করে উল্টাপাল্টা কিছু করো, দেন আমি কিন্তু সু করবো বলে ডাক্তার চলে গেছে। জিতু ভাইকে ফোন দিলাম, তারপর শাহিন ভাই আছে আরেক বড় ভাই, ওনাকে ফোন দিলাম। তারপরে আমি যেখানে মানে পার্ট টাইম জব করতাম, আমাদের ম্যানেজার, তাকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, 2 মাস আগে থেকে তো এরকম একটা উল্টাপাল্টা হচ্ছেই। এখন তো দেখা যাচ্ছে যে এটা, তখন চিন্তা করেছিলাম যে মালের ওপর দিয়ে যাচ্ছে যার, বাসা ভাড়া খাবার কমে যায়, বাসা ভাড়া কম, সেটা একটা ব্যালেন্স করা গেল যে যাক ওই দিক দিয়ে কম, এদিক দিয়ে একটু বেশি, অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স। বাট এখন তো জানের ওপর দিয়ে যাচ্ছে। ইভেন একটা কথা বলি, আমার ওই ফ্রেন্ড কিন্তু স্টিল অজ্ঞান, তাকে মানে সজাগ করার মানে সাহস আর আমাদের মধ্যে নেই, বিকজ আমরা নিজেরাই খুব মানে ভয়ের মধ্যে আছি। জাস্ট ওয়েট করছি যে জিতু ভাই কখন আসবে, বিকজ উনি আমাদের বড় ভাই ছিল, আমাদের মানে লাইক গার্ডিয়ান টাইপ। আচ্ছা, উনি আমাদের সবকিছুতে উনি থাকে। তো জিতু ভাইকে বললাম যে উনি কাজে ছিল, উনি ছুটি নিয়ে চলে আসছে। তো তারপরে জিতু ভাইকে উনি আমাদের বললো যে চলো ওই মসজিদে হুজুরের কাছে গেলাম। হুজুর বললো যে আপনারা না 2 মাস আগে আসছেন, 2 মাস আগে আপনাদের বলছি বাসা ছাড়তে, এত দেরি করলেন কেন, এখন বুঝেন। তো তারপরে চিন্তা করলাম যে না, বাসা ছেড়ে দিব। উনি বললো যে পাকিস্তানি, উনি খুব ভদ্রলোক, উনি বলেছিল আগে যে এরকম আমার বাসাটা হন্টেড, আর এটা প্রায় 150 থেকে 200 বছর আগের বাসা। ইভেন গভর্নমেন্ট লিস্টেড, যে বাসার কোনো মানে আপডেট করতে পারবা না, যা আছে তাই। কাউন্সিল বলে, গভর্নমেন্টের যে আপনার কাউন্সিল থেকে সেটা লিস্টেড ছিল যে বাসা আপডেট করা যাবে না। তো বাড়িওয়ালাকে ফোন দিলাম, বললাম যে এরকম আমরা বাসা ছেড়ে দিব। আর সন্ধ্যা, আমি আগে বলেছি যে সামার টাইমে ইংল্যান্ডে সন্ধ্যা হয় 10টায়, আর নর্মাল টাইমে সন্ধ্যা হয় লাইক আপনার কি বলে এটা 4টা-5টায়। তো ওই সময় সামার টাইম ছিল, এরকম 9:30টার সময় সন্ধ্যা যখন হয়েছে, তখন আমার ওই ফ্রেন্ডের মানে জ্ঞান ফিরেছে। ইভেন মানে পুরো কাহিনী শোনার পরে জিতু ভাই ভয় পাচ্ছিল শুধু একটা কারণে, যে ইংল্যান্ডে হিটার আছে প্রত্যেকটা বাসায়। আপনাকে একটা ইনফরমেশন দেই যে হিটারগুলি লোহার পাইপের হয়, লোহার পাইপ দিয়ে এটাকে, তো পানিটা হিট হয়ে এটা পুরো ঘরটাকে ওয়ার্ম করে। এইটা কোনোভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব না 1 ইঞ্চি নড়ানো। আমি দেখেছিলাম, আমি সহ আমরা বাকি 3 জন দেখেছিলাম যে ঘরের 3টা হিটার মানে একদম মানে এমন ভাবে নড়ানো যে এটা কেউ ভেঙেছে, পাইপ ভাঙেনি, বাট এটা কেউ নড়িয়ে রেখেছে, সেই নট পসিবল। এইটা শোনার পর জিতু ভাই নিজেও ভয় পেয়েছে, বলছে যে থাক, ও যদি আজকে সারা রাতে না উঠে, সকালবেলা আবার অ্যাম্বুলেন্স কল করে ওরে হাসপাতালে নিয়ে যাব, বিকজ কি না কি হয়। তো সে অটোমেটিকলি সে সজাগ হয়ে এমন একটা ভাব যে খুব টায়ার্ড, সারাদিন কাজ করেছে, এক্সট্রা জব করেছে, এখন মানে সে ঘুমিয়েছিল, খুব তাড়াতাড়ি উঠেছে, এমন একটা ভাব, বাট খুব ফ্রেশ।
ফ্রেশ মাইন্ডে। এই যে এতক্ষণ যে যা কিছু হয়েছে কিছুই তার মনে নেই। তো তাকে সে জিজ্ঞেস করতেছে, কি ভাই তোরা না বললি যে রাতের বেলা আসবি, এখন দেখি সবাই বাসায়, বাবার কি? তো তারপরে আমি তো দুপুরবেলা সবারই ফোন করছি, আমি আজকে বাসায়, তোমরা সবাই বাসায় থাকবা কিনা, রান্না করবো কিনা। তো তার জিজ্ঞেস করলাম যে বাবারটা কি হয়েছে, তুমি ফোন করার পরে কি হয়েছে? ও পরে কি হয়েছে, আমি দুপুরবেলা ঘুমাইছি, ঘুম থেকে এই স্বাভাবিকভাবে উঠলাম। মানে তার কোনো ধারণা নাই তার মানে কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে, আর কোনো কিছু তার ইয়ে নাই। ওকে, বুঝতে পেরেছি।